আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম মোলের বিষয়বস্তুটি নিয়ে, অর্থাৎ আমরা মোলের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছিলাম যে কোনো মৌলের পারমাণবিক ভরের পরিপ্রেক্ষিতে মোলের সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়, বা কোনো মৌলের বা যৌগের আণবিক ভরের পরিপ্রেক্ষিতে আমরা মোলের সংজ্ঞাটাকে কিভাবে দেব। তো আমরা ওই বিষয়টা নিয়ে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম। আবার আমি ওখান থেকেই শুরু করছি। যেমন আমরা জল নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমরা জানি যে জলের আণবিক ভর = 18, এবং তাহলে এর গ্রাম আণবিক ভর কত হবে? অতএব এর গ্রাম আণবিক ভর হবে = 18 গ্রাম। এবং এই 18 গ্রাম ভরের মধ্যে, যেহেতু আণবিক ভর নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে এখানে কোনো মৌল বা যৌগ দুটো শব্দই আসতে পারে। তাহলে এই 18 গ্রাম ভরের মধ্যে মৌল বা যৌগের অণুর সংখ্যাটি হবে = 6.022 × 10⁻23। তাহলে এই 18 গ্রাম জল বা এই সংখ্যা, অণুর সংখ্যা 6.022 × 10⁻23 সংখ্যক অণু উভয়ই এক মোল জলকে নির্দেশ করে থাকে। সুতরাং এইখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোনো মৌলের 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণুকে ওই মৌলের এক মোল পরমাণু বলা হয়। এবং ঠিক একইভাবে কোনো মৌলের বা যৌগের 6.022 × 10⁻23 সংখ্যক অণুকে ওই মৌল বা যৌগের এক মোল অণু বলা হয়। এবং এই যে 6.022 × 10⁻23 এই সংখ্যাটিকে ইতালীয়
বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নাম অনুসারে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয় এবং একে সাংকেতিকভাবে এন, ক্যাপিটাল এন দিয়ে সাফিক্সে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা জানি যে পদার্থের পরিমাণের একক সাধারণত মোল, কিন্তু অনেক সময় পদার্থের পরিমাণ অনুযায়ী মোলের বৃহত্তর ও ক্ষুদ্রতর গুণিতক এককগুলিকেও অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। যেমন 1 কিলো মোল is equal to 10⁻³ মোল। 1 ডেসিমোল is equal to 10⁻⁻1 মোল। 1 সেন্টিমোল is equal to 10⁻⁻2 মোল। 1 মিলিমোল is equal to 10⁻³ মোল। তাহলে এই পদার্থের পরিমাণের বিভিন্ন ক্ষুদ্রতর ও বৃহত্তর এককগুলির মধ্যে প্রথমে রয়েছে 1 কিলোমোল, 1 ডেসিমোল, 1 সেন্টিমোল ও 1 মিলিমোল, এবং এদের প্রত্যেকের সঙ্গে মোলের রিলেশনটা হচ্ছে 1 কিলোমোল ইজ ইকুয়াল টু 10⁻³ মোল, 1 ডেসিমোল ইজ ইকুয়াল টু 10⁻⁻1 মোল, 1 সেন্টিমোল ইজ ইকুয়াল টু 10⁻⁻2 মোল এবং 1 মিলিমোল ইজ ইকুয়াল টু 10⁻³ মোল। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এক মোল পরমাণু বা 1 মোল অণু বলতে কি বুঝি আমরা সেটা মোটামুটি জেনে গিয়েছি, কিন্তু এবার আমরা আলোচনা করব যে 1 মোল ইলেকট্রন বা আয়ন, 1 মোল ইলেকট্রন বলতে আমরা কি বুঝি। তাহলে একই রকম ভাবে প্রথমে যে বিষয়টি এখানে চলে আসে, 1 মোল ইলেকট্রন বলতে আমরা বুঝবো যে 6.022 into 10⁻23 সংখ্যক ইলেকট্রন। এক মোল ইলেকট্রন বলতে আমরা বুঝছি যে 6.022 into 10⁻23 সংখ্যক ইলেকট্রন, এবং এই এতগুলি ইলেকট্রনের মোট আধানের পরিমাণ হবে এতগুলি মোট আধানের মোট পরিমাণ ইকুয়াল টু হবে প্রায় 96,500 কুলম, বা এটাকে ইকুয়াল টু 1 ফ্যারাডেও ধরা হয়। ফ্যারাডে
এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এই অ্যাভোগাড্রোর সংখ্যা আসলে কি, এটার ব্যাখ্যাটা বিভিন্ন রকমভাবে দেওয়া যেতে পারে। তো আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব একটা একটা করে। তো নর্মালি অ্যাভোগাড্রোর সংখ্যাটাকে এইভাবেই বলা হয়ে থাকে যে যে কোনো মৌল বা যৌগে সেটা সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে, বা গ্যাসও হতে পারে। তাহলে যে কোনো মৌল বা যৌগে 1 গ্রাম অণুতে, যেহেতু আমরা এখানে অণু বলছি তাহলে অণু মৌলের ক্ষেত্রেও যায়, যৌগের ক্ষেত্রেও যায়, কমন, দুটাতেই কমন, ওই জন্য আমরা মৌল বা যৌগ কথা দুটোকেই এখানে ইউজ করব। তাহলে যে কোনো মৌল বা যৌগের 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যাকেই অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। এবং আমরা আগেই বলেছি যে অ্যাভোগাড্রোর সংখ্যাকে সাধারণত সাংকেতিকভাবে ক্যাপিটাল এন দিয়ে সাফিক্সে এ দ্বারা প্রকাশ করা হয়। এবার এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা যদি উদাহরণ দিতে চাই, প্রচুর উদাহরণ রয়েছে। যেমন বত্রিশ গ্রাম অক্সিজেন, 28 গ্রাম নাইট্রোজেন, 17 গ্রাম অ্যামোনিয়া, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, বা 18 গ্রাম জল। প্রত্যেকটির মধ্যেই অণুর সংখ্যাটি হলো নির্দিষ্ট, এবং এই সংখ্যাটি হলো 6.022 into 10⁻23। এই অ্যাভোগাড্রো সংখ্যাটি বিজ্ঞানী মিলিকান সর্বপ্রথম এর মান নির্ণয় করেন। এবং এখানে বলা বাহুল্য যে এই সংখ্যার মান সাধারণত চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ চাপ ও উষ্ণতার যদি পরিবর্তন করা হয় তাহলে ভর ও অণুর সংখ্যার তেমন কোনো পরিবর্তন হয় না। এবার আমরা কোনো মৌল বা যৌগের অণুর পরিপ্রেক্ষিতে বা অণুর সংখ্যার পরিপ্রেক্ষিতে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার সংজ্ঞা দিয়েছি। এবার আমরা কোনো মৌলের মধ্যে উপস্থিত পরমাণু সংখ্যার পরিপ্রেক্ষিতে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার বিকল্প সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার বিকল্প সংজ্ঞা আমরা কীভাবে দিব এখানে? এই ক্ষেত্রে
যে বলা হচ্ছে যে কোনো মৌলের এক গ্রাম পরমাণুতে উপস্থিত পরমাণুর সংখ্যাকে সংখ্যা বলা হয়। এখানে উদাহরণ হিসেবে যদি বলি তাহলে আমরা এখানে শুধুমাত্র মৌলের একই মৌলের পরমাণুর কথাই বলতে পারবো, এখানে যৌগ কথাটাকে আমরা ইউজ করতে পারবো না। যেমন 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন, 14 গ্রাম নাইট্রোজেন, 12 গ্রাম কার্বন, প্রভৃতিতে উপস্থিত পরমাণুর সংখ্যাটি হলো 6.022 × 10⁻23। আবার আমরা জানি যে এসটিপিতে পদার্থটি, এখানে আলোচ্য পদার্থটিকে আমরা যদি এবার গ্যাসীয় পদার্থ ধরে নিই, তাহলে এসটিপিতে ওই গ্যাসীয় যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। তাহলে আবারও আমরা একটা বিকল্প সংজ্ঞা দিতে পারবো। কিভাবে দিব? যে অ্যাভোগাড্রো সংখ্যার বিকল্প সংখ্যার, তাহলে এখানে এই বিষয়ের পরিপ্রেক্ষিতে যদি আমরা এই অ্যাভোগাড্রোর বিকল্প সংজ্ঞা দিতে চাই, তাহলে কিভাবে বলবো? যে এসটিপি তে বা প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের 22.4 লিটার আয়তনে উপস্থিত অণুর সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। কিন্তু এখন বর্তমানকালে এই অ্যাভোগাড্রো সংখ্যার আরও একটি অত্যাধুনিক সংজ্ঞা বলা হয়েছে, যে বলা হচ্ছে যে কার্বনের যে 3টা আইসোটোপ রয়েছে, সেই 3টা আইসোটোপের মধ্যে একটা আইসোটোপ রয়েছে C12 আইসোটোপ। এই আইসোটোপের ঠিক 12 গ্রাম পরিমাণের মধ্যে উপস্থিত কার্বন পরমাণুর
সংখ্যাকেও NA বলা হয়। অত্যাধুনিক সংখ্যা, তাহলে অত্যাধুনিক সংখ্যা এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার বর্তমানকালে অত্যাধুনিক সংখ্যা বলা হয়ে থাকে এটাকে। তাহলে কীভাবে বলবো, আবারও বলছি যে কার্বনের যে 3টা আইসোটোপ রয়েছে তার মধ্যে একটি আইসোটোপ হচ্ছে C12 6। এই আইসোটোপটার আমাদেরকে কী করতে হবে, 12 গ্রাম পরিমাণ নিতে হবে। তাহলে এই 12 গ্রাম পরিমাণের মধ্যে যত পরিমাণ কার্বন পরমাণু উপস্থিত থাকে সেই পরমাণুর সংখ্যাটাকেও আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলবো। এবার এটি এখানেই শেষ করছি। এর পরের বিষয়বস্তুটা যে রয়েছে যে অ্যাভোগাড্রো ধ্রুবক কি, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হচ্ছে যে অ্যাভোগাড্রো ধ্রুবকের সংখ্যাটা আমরা এইভাবে দেবো যে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ NA ডিভাইডেড বাই মোল সংখ্যা এই অনুপাতটিকেই অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়। আবারও বলছি অ্যাভোগাড্রো ধ্রুবক যে অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ NA বা 6.0 বা 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই মূল সংখ্যা এই অনুপাতটিকেই অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয় এবং এটি একটি সার্বজনীন ধ্রুবক এবং এর মান তাহলে কত হবে 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই মোল। এবার অ্যাভোগাড্রোর সংখ্যার কোনো একক নেই কিন্তু অ্যাভোগাড্রোর ধ্রুবকের একক রয়েছে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যার কোনো একক নেই, মনে রাখবে খুব ভালো করে, অ্যাভোগাড্রোর সংখ্যার কোনো একক হয় না কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের একক আছে। অ্যাভোগাড্রোর সংখ্যার কোনো একক নেই কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের একক রয়েছে এবং এই এককটি হলো, এই অ্যাভোগাড্রো ধ্রুবকের এককটি হচ্ছে মোল। যেহেতু এটা নিচে থাকছে ওই জন্য মোল ইনভার্স। অ্যাভোগাড্রো ধ্রুবকের এককটি হলো মোল ইনভার্স। এবার অ্যাভোগাড্রো সংখ্যার একটা বিশাল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 10⁻³ ক্রমের একটি সংখ্যা। তো এই সংখ্যার বিশালতা সম্পর্কে আমি এর আগের ভিডিওতেও আলোচনা করেছি, আজকেও একটু তবু অন্য আর একটু উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। যে বলা হচ্ছে কেউ যদি 1 সেকেন্ডে 10⁻7 সংখ্যক পরমাণু গণনা করতে পারে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরমাণু গণনা করতে সময় লাগবে 2 × 10⁹ বছর। ভাবো কত বিশাল একটা সময়। আবারও বলছি যে অ্যাভোগাড্রোর সংখ্যা একটা বিশাল বড় সংখ্যা এবং এই অ্যাভোগাড্রোর সংখ্যাটাকে কেউ যদি গণনা করতে চায় তবে কেউ যদি 1 সেকেন্ডে যদি 10⁻7 সংখ্যক পরমাণুকে গণনা করতে পারে প্রতি 1 সেকেন্ডে,
এই 1 সেকেন্ড সময়ে কেউ যদি 10⁻⁷ সংখ্যক পরমাণুকে গণনা করতে পারে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরমাণু গণনা করতে ওই ব্যক্তির সময় লাগবে 2 × 10⁹ বছর। ভাবো কত বিশাল বড় একটা সংখ্যা। আচ্ছা, আজকে এখান থেকেই ইতি টানছি। পরবর্তী যে টপিকগুলো আছে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার। আসসালামু আলাইকুম।